শুনেন, এই যে ভদ্রলোকের নাম বলেন না, আসলে ওনার ব্যাপারে আমি আসলে তেমন কিছু বলতে চাই না। এই কারণে দুটো কারণ। এক নম্বর কারণ হলো, ওনাকে আমি স্বাভাবিক মানুষই মনে করি না। উনি একটু অস্বাভাবিক মানুষ। মানে আমরা যে মানুষটাকে স্বাভাবিক মনে করি উনি সেরকম না। উনি অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন। ওনার কথাবার্তা আপনি ওনার একটা ভিডিও, উনি অনেক ভিডিও করেন। ওনার ভিডিও আপনি আপনার ভাইয়ের সঙ্গে বসে শুনতে পারবেন না, বাবার সঙ্গে বসে তো শুনতেই পারবেন না। তো এটা বলবেন তো অনেক লোক শুনে, হ্যাঁ শুনে। চটি বইয়ের তো অনেক পাঠক আছে। চটি বইকে আপনি আপনার ছেলে আর আপনার বসে একসঙ্গে পড়তে পারবেন? উনি হলো ওই টাইপের লেখক, উনি হলো চটি বইয়ের বক্তা। ওনার সম্পর্কে কথা না বলাটাই আমি মনে করি শোভন। তারপরে আপনি দু একটা কথা বলছেন যে বলা দরকার এই কারণে, যেহেতু ওনার কথা অনেকে শুনে, কাজে আমি একটু ওনাদের একটু যারা শুনে তাদেরকে বলি, ওনাকে বলো আমার কিছু নাই। হয় কি জানেন, মানুষের না সাফল্য এক সময় হয় যেটা তাকে মাথা খারাপ করে, সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেন। এখন উনি ভাবতে পারেন না যে একটা গ্রামে একটা প্রবাদ আছে যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। তো উনি বঙ্গবন্ধু বাড়ি যখন ভাঙা হচ্ছে, অথবা বঙ্গবন্ধু বাড়ি কেন, আমি আরো আগের থেকে বলি, হাসিনা সরকারের আমলে উনি কিন্তু হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছেন, কোনো সন্দেহ নেই। ভালো ভূমিকা রাখছেন, মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছেন, উত্তেজিত করতে পেরেছেন। এই সবই বাস্তবতা এবং সবই স্বাভাবিক। আমি এরকম ওটাকে অস্বীকার করি না। ওই সময় অনেকেই বলছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনেকেই বলছেন, বিদেশ থেকে বলছেন, দেশ থেকে বলছেন, অনেকে বলছেন, কিন্তু সবাই আবার ওনার মতো ক্রেডিট দাবি করে নাই। যেই শেখ হাসিনার পতন ঘটে গেল, ভাবখানে এরকম যে উনিই সব করেছেন, উনি সবাইকে সবকিছু করে ফেলেছেন, এরকম একটা ভাব উনি নেওয়া শুরু করলেন। এবং তারপরে মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে উনি এক্সপ্লয়েট করার চেষ্টা করেছেন। ক্ষোভটাকে উনি মানে আপনার ভিন্ন খাতে ব্যবহারের চেষ্টা করেছেন, এবং এই চেষ্টাগুলি সফলও হয়েছিল। এই যে সফলতা, এটার পেছনে উনার বক্তব্যটাই মূল না, বক্তব্য এখানে আরো আছে। সেটা হলো ঘটনা প্রবাহ, বাস্তবতা, মানুষের সেন্টিমেন্ট, এই সবগুলির সঙ্গে ওনার বক্তব্যটা মিলে গিয়েছিল বলে ঘটনাগুলো ঘটেছিল। উনি ঘটিয়েছেন তা না, উনি তো দেশেই নাই, উনি কেমনি ঘটাবেন? মানুষ করতে চেয়েছিল, উনি হুজুর দিয়েছেন, এইটুকু কিন্তু হয়েছে। তারপরে আমি বলবো এর মধ্যে কিছু ভালো ছিল, কিছু খারাপ ছিল। শেখ হাসিনার পতন সঠিক ছিল, এবং সেক্ষেত্রে ওনার যে ভূমিকাটাকে আমি স্যালুট করি, ভালো করেছেন। কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার যে ভূমিকাটা, যে কাজটা করেছেন, এটা উনি ভুল করেছেন। এই ভুলের মাসুল আমাদেরকে দিতে হবে। কিভাবে যেতে হবে তাও বলি। আমরা শেখ হাসিনাকে দেশে ওনার এই বাড়ি ভাঙার কারণে আনতে পারবো না। এই বাড়ি ভাঙার মাধ্যমে উনি শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনাটাকে বিলম্বিত করে দিয়েছেন, অসম্ভব করে দিয়েছেন। কারণ আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তি আছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, যে কোনো বন্দীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে, সেখানে একটা ক্লজ আছে যে যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে তাকে ওখানে ফেরত পাঠালে পরে সে কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তারা তাকে নাও পাঠাতে পারে। এখন যদি ভারত বলে যে আমি যে ওনাকে ফেরত পাঠাবো, ওনার বাড়ি তো প্রতিহিংসার শিকার হয়েছে, তো উনি তো আরো প্রতিহিংসার শিকার হবে। যদি বলে, আপনি কি জবাব দেবেন? তার কোনো জবাব দিতে পারবেন না। কিন্তু কাজে উনি আলটিমেটলি এখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে উনি যে বললাম না, এক পর্যায়ে নিজেকে ঈশ্বর মনে হয় যে আমি যা চাই তাই দেবো, এবং সিবিবি অফিসকে উনি এটাকে অন্য অফিস বানাবেন, এবং ওখানকার ভাড়াটিয়াদেরকে কিন্তু বলেছেন যে আপনাদের ভয়ের কিছু নাই, আপনাদের ভাড়া 1 মাসে মৌকুব করা হবে, কি বলছে আর কি, মানে পাগলের প্রলাপ যেটাকে বলে। তো বলছে, বলার পর কি হয়েছে? কেউ গেছে একটা পিঁপড়াও তো যায় না। ওনার আহ্বানের সারা দিয়ে একটা পিঁপড়াও তো যায় না। আমি ওনাকে রিকোয়েস্ট করবো, আমি ওনাকে পার্সোনালি পছন্দ করি কিভাবে সেটা বলি। উনি তো আমার উপরে অনেক খেপছে, আমাকে অনেক কিছু লেখালেখি করে। তো ওনার তো অনেক ভক্ত, 30-40 লাখ ভক্ত আছে ওনার। তারা আমার নামটা জানছে, এটা আমি একটু খুশি। আমার নামটা জানছে, আমার নাম থেকে জানতো। আমি একটা অখ্যাত লোক, মানে কেউ আমার চিনত না, উনি আমাকে পাবলিক কাছে চিনাইছে, আমি এতে হ্যাপি একটু। আরেকটা কারণে ওনার প্রতি আমার একজন দুর্বলতাও আছে, যে ওনার যেখানে বাড়ি বগুড়া, সেখানে আমার শ্বশুর বাড়ি, ঠিক না? তো উনি আমার শ্বশুর বাড়ি এলাকার লোক। আমার বোর যদি বয়স একটু বড়ই হবেন, সেই হিসেবে আমার সম্বন্ধে আমি বলতে পারি। তা সারা সম্বন্ধে আপনি করে এটা উনি করতে পারেন, আমি জানি না কি কারণে কি করেছেন। উনি আমাকেও হুমকি দিয়েছিলেন একটা ব্যাপারে, তা আমি এগুলো পাত্তা দিই না আসলে, যাতে আমার প্রসঙ্গ বাদ দেন। তো ওনাকে আমি রিকোয়েস্ট করবো, দেখেন আপনি মেধাবী মানুষ, আপনি আপনার মেধাটাকে ক্রিয়েটিভ কাজে লাগান, দেশটাকে প্লিজ বিভক্ত করেন না।
উনি কিন্তু দেশটাকে বিভক্ত করতে চায়, উনি সবসময় দেশে একটা আওলা ঝাওলা লাগাতে চায়। আমার ওনাকে রিকোয়েস্ট যে আপনার অসম্ভব ওনার একটা ভালো গুণ আছে, উনি মানুষকে প্রভাবিত করতে পারেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো জনাব পিনাকি ভট্টাচার্য, আপনার এই গুণটাকে আপনাকে দেশটাকে গড়ার কাজে রাখান। ওই যে অমুককে জয় বাংলা করে দেবো, অমুককে শেষ করে দেবো, অমুককে প্রত্যাঘাত করবো, কি কি করবো, অমুক দখল করবো, এগুলি করে না। এগুলি করে দেশকে সংগঠিত করতে পারবো, মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। আপনার এই প্রতিভাটা মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে লাগান, দেশের উন্নতি হবে, মানুষ আপনাকে মনে রাখবে। মানুষ কিন্তু অলরেডি আপনাকে ছেড়ে যেতে শুরু করছে এই আপনার এই সমস্ত ধ্বংসাত্মক আচরণের কারণে। আমি তেমন কোন সম্ভাবনা এখনো দেখি না, কারণ একটা জিনিস হলো কি, একটা পলিটিক্যাল পার্টি অনেক সময় লাগে ভাই, এত দ্রুত হয় না। আর এই পলিটিক্যাল পার্টি যারা লিডার তারাও পারত দ্রুত যে কিছু করে নাই যে একটু ধারণা সারা দুনিয়ার তাও না, অল্প দিনের বড় পার্টি হওয়ার ধারণা আছে। দিল্লিতে তো ছিল আম আদমি পার্টি ছিল, সেখানে একটা জিনিস কি দরকার আছে জানেন, এখানে দরকার হলো কি মানুষের মন জয় করা। আপনি গাইড দিতে পাবেন না, আপনার আচার আচরণ কথাবার্তা দিয়ে মানুষের মন জয় করতে হবে। সেই জিনিসটা ওনারা এখনো করতে পারেন না। ওনারা একের পর এক ব্লান্ডার করে যাচ্ছেন। ওনারা এই সমস্ত আচরণ করতেছেন, সে আচরণগুলি অনেক আচরণ ওনারা নিজেরাই ব্যাখ্যা করতে পারতেছেন না। তো এরকম ব্যাখ্যা করতে না পারা যে আচরণ, তাই সেটা দিয়া ওনারা জনগণের মন জয় করবেন, এটা তো সহজ হবে না। ওনাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি বিকল্প হিসেবে মনে হচ্ছে না, মনে হচ্ছে ওইরকমই আরেকটা দল, জুনিয়র আওয়ামী লীগ, জুনিয়র জামাত, জুনিয়র বিএনপি, এরকম মনে হচ্ছে। ওনারা যে একটা বিকল্প রাজনীতি মানুষের সামনে উপস্থাপন করবেন সেটা পারেন নাই। প্রথমত ওনাদের রাজনীতি এটি এখনো ক্লিয়ার না, এটা কেউ জানে না। এখন ওনারা গঠনতন্ত্র যেতে পারেন নাই, এবং ওনাদের নেতাদের আচার আচরণেও এমন কিছু দেখাতে পারেন নাই যা দেখে মানুষ মোহিত হবে। বরঞ্চ ওনাদের যে ফান্ডিং কোত্থেকে আসছে, টাকা কোত্থেকে আসছে, আপনাদের বন্ধু বান্ধব কারা, এত বড় লোক তারা টাকা দিচ্ছে, তারা কারা, তারা তাদের কি স্বার্থ আপনাদের কাছ থেকে তারা কায়েম করবে, এগুলো কিন্তু ওনারা ক্লিয়ার করতে পারেন না। ওনারা সমন্বয়কদের নিয়ে করছেন, এই সমন্বয়কদের মানুষ ভয় পায়, ভালোবাসে না। কি করবেন আপনি? এটা তো ভীতির নাম হয়ে গেছে সমন্বয়। কাজে এইগুলো করে ওনারা খুব দ্রুত মানুষের মধ্যে মন জয় করে ফেলবেন, এটা আমার কাছে মনে হচ্ছে না। ওনাদের আরো ঠান্ডা মাথায়, আরো ধীর স্থির হতে হবে, এবং আরো ট্রান্সপারেন্ট হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এরকম ট্রান্সপারেন্সি না দেখাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না এদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে। না, দর্শক আমি একটা কথাই বলি, একটা কথা মাথায় রাখবেন আপনারা, সমালোচনা অনেকেই করবে, প্রশংসাও অনেকেই করবে, তার মধ্যে নিজের যে একটা ধান্দা, নিজের যে একটা উদ্দেশ্য সেটাও থাকবে। আমি খালি আপনাদের কাছে একটা কথাই বলবো যে এই দেশটার যদি আপনি উন্নতি চান, এই দেশটাকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা দুইজন তিনজন লোক আছেন, দুইজন যদি পরস্পরের বিরুদ্ধে সারাক্ষণ লেগে থাকি তাহলে দেশটা উন্নতি হবে না। একটা নৌকা যদি চারজন লোক থাকি, চারজন যদি চারদিকে বৈঠা পায়, তাহলে কিন্তু নৌকা মানে যে হাল ধরে আছে সে যতই এক্সপার্ট হোক না কোনো, নৌকা কিন্তু অগ্রসর হবে না। জনগণের মধ্যে কি ঐক্য তৈরি করা যায়, দেশটাকে কিভাবে বিভক্তির হাত থেকে রক্ষা করা যায়, সেটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য, এবং তাহলেই কেবল দেশটা অগ্রসর হবে। আমরা গত 15 বছর দেখেছি আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে। তারা জামাতকে বাতিল করে দেয়, বিএনপিকে বাতিল করে দেয়, এগুলো করে কিন্তু তারা ভালো করেনি। সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে, মতবিরোধ থাকবে কিন্তু তারপর দেশকে ভালোবাসার ক্ষেত্রে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করব। দেখেন সংকট তৈরি হতে পারে, এবং এরা যে সংকট তৈরি হতে পারে এই কথাটা আমি অনেক আগে থেকে বলছি। বিএনপি এত পরে কেন ব্যাপারটা বলছে এটা আমি বুঝতে পারছি না। এটা আরো আগে থেকে আমি বলছিলাম যে যারা সংস্কারগুলি করছে, যে সংস্কার প্রস্তাবগুলি করেছে, সংস্কারের যে রিপোর্টগুলি তারা দিয়েছে, প্রস্তাবগুলো, এরা বেসিক্যালি এদেরকে যে কিভাবে কে নির্বাচন করছে এটি আমি বুঝি না, এবং তাদের যে কোন বিবেচনায়, কোন যোগ্যতায়, কোন ক্রাইটেরিয়ায় তারা যে নির্বাচিত হয়েছে এটা আমার কাছে এখন পর্যন্ত স্টিল ক্লিয়ার না। কেন কেন এই লোকটাকে দিয়ে করাইতে হবে? যে লোকটা দেশের নাগরিক না, যে লোকটা আমেরিকার নাগরিক, হয়তো সে দ্বৈত নাগরিক হতে পারে, যে লোকটা একই সঙ্গে আমেরিকার নাগরিক, তাকে কেন আপনি আমার দেশের সংবিধান তৈরি করার জন্য দিবেন? কেন দিবেন? আবার তাকে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনেরও আবার সহসভাপতি বানিয়েছেন আপনি, তার মানে ভার্চুয়ালি তিনিই সবকিছু করবেন। কেন? সে কে? সে যদি এই দেশকে ভালোই বাসত তাহলে এত বছর আগে সে দেশ থেকে চলে যেত না।
তার কাছে এই দেশ বসবাসযোগ্য মনে হয় না, সে থাকে আমেরিকায় বসে বসে, তো তার দিয়ে কেন কাজটা করাইতে হবে? এই প্রশ্নটা আমি যেই দিন ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে আমি সেই দিন থেকেই বলতেছি, বারবার বলতেছি। কিন্তু বিএনপি এতদিন পরে জিনিসটা বুঝতে পারছে, আমি বিএনপিকে সাধুবাদ জানাই। কারণ আমরা একা বললে কিছু হয় না, যখন নাকি বড় বড় দলরা বলে, বড় বড় নেতারা বলে, তখন জিনিসটা কাজ হয়। তা আমাদের বড় নেতারা, বড় দলের বড় নেতা, তারা যখন বুঝতে পারে তখন আমরা একটু স্বস্তি বোধ করি। দেখুন আমার কথা হলো কিনা তার কথা হলো এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এই দেশের তো একটা আত্মসম্মান থাকবে, দেশের আত্মসম্মান তো বিকিয়ে দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে, তো এটা অন্যায় হয়েছে। 2 নম্বর হলো যারা এই সংস্কারগুলো করছে এখন, তাদের তো সংস্কার করার কোনো ম্যান্ডেটই নাই। তাদের ম্যান্ডেটটা কে দিচ্ছে? ওনারা তো কোনো জনপ্রতিনিধি না। উনি কি জনগণের প্রতিনিধি? উনি তো আমেরিকার প্রতিনিধি। ডক্টর আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ, উনি তো আমেরিকার প্রতিনিধি, উনি তো বাংলাদেশের জনগণের প্রতিনিধি না। তো ওনাকে এই ম্যান্ডেটটা কে দিল সংস্কার করার? উনি সংবিধান সংস্কার করবেন, সংবিধান নতুন করে লিখবেন, ওনাকে এই ম্যান্ডেট ওনাকে কে দিচ্ছে? উনি বলতেছে উনি বিপ্লবের মাধ্যমে নাকি ম্যান্ডেট পাইছে। তো এই বিপ্লব উনি ছিলেন? উনি কি বিপ্লবের সময় কি করছেন? উনি কোথায় ছিলেন? উনি কাজে এই সমস্ত ম্যান্ডেট ফান্ড, এই সমস্ত আমাদের মানে 7-5 বুঝে ব্যয় করলাম। পরিষ্কার কথা, একমাত্র যে সংস্কার, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি যে পরিবর্তন আসবে, সেটা আনার একমাত্র অধিকার হলো জনগণের। এবং জনগণ তো সবাই আসবে না, তো সেক্ষেত্রে কি হবে? যারা জনপ্রতিনিধি তারাই একমাত্র এই সংস্কারগুলো করতে পারবে, আর কেউ না, নোবডি। ইভেন ডক্টর ইউনূস, ওনারও সেই সংস্কার করার কোনো এখতিয়ার নাই। উনি কে? উনি একটা ব্যাংকের এমডি ছিলেন, এমডি থাকার জন্য পিড়াপিড়ি করছেন, বয়স হয়ে গেছে তাও পিড়াপিড়ি, এমডি থাকবেন উনি, এগুলি করছেন। ওনার মধ্যে বৃহৎ মানুষের মধ্যে এই সমস্ত ক্ষুদ্রতা দেখে দেখে আমরা ক্লান্ত, এমআরপি জানা, ওনারও সেই এখতিয়ার নাই। ওনাকে কে? ওনার তো এমপ্লয়ার হলো স্টুডেন্ট, উনি তো বলছেনই আমার এমপ্লয়ার হলো স্টুডেন্টরা। যদি ওনার এমপ্লয়ার স্টুডেন্টরা হয়, স্টুডেন্টরা কি এই সমস্ত এখতিয়ার আছে ওদের? স্টুডেন্টসের যে সারা মানুষ নাই, তাহলে উনি বলবেন যে আমি শেখ হাসিনার পতন ঘটেছি, স্টুডেন্টরা। হ্যাঁ, আপনারা শেখ হাসিনার পতন ঘটেছেন, আপনাদেরকে স্যালুট, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু সংস্কার করবে জনগণ, কারণ এই সংস্কারের মাধ্যমে যে নতুন পদ্ধতি আসবে, সেই পদ্ধতির মাধ্যমে খালি স্টুডেন্টরা চলবে না, এসে কৃষক চলবে, শ্রমিক চলবে, সাধারণ মানুষ চলবে, বেকাররা চলবে, আমি চলবো, আপনি চলবেন। তো আমাদের ম্যান্ডেট কোথায়? কাজে আমাদের ম্যান্ডেটটা একমাত্র তখনই সেখানে প্রতিফলিত হবে যখন নাকি আমাদের ভোটে নির্বাচিত কোনো ব্যক্তি সেই সংস্কার করবে, এবং সেটা আগামী সরকার যে আসবে তারা করবে। আবার একবারে সব সংস্কার করার দরকারও নেই, একবারে সব সংস্কার করলে একটা আলো জ্বলা বাঁধবে। এই সংস্কারটা ধাপে 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 হতে হবে। হ্যাঁ, ওনারা একটা রূপরেখা দিতে পারেন, যে রূপরেখার কোন রকম মানে আইনগত বৈধতা নাই, ওটা প্রস্তাব। এই প্রস্তাবের আলোকে তারা করতেও পারে, নাও করতে। ওরকম প্রস্তাব তো বিএনপির আছে, বিএনপির 33 দফা আছে। 33 দফাকে আপনি উড়াই দিলেন, ওরা তো অনেক গবেষণা করে 33 দফা দিচ্ছে। আমি 31 দফা আমার সব নিতে বলতেছি না, 31 দফা আছে, অন্যান্য আছে। সংসদ বসবে, জনগণের প্রতিনিধিরা বসবে, সবাই মিলে আলোচনা করে যদি 31 দফা থেকে সবগুলি নাই নিবে, যদি 31 দফা থেকে সবগুলি বাদ দেয় বাদ দিবে, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব থাকতে হবে। এইগুলি হলো কি ভাই বলেন? এখন উনি হঠাৎ করে ঝড়ের বাম পড়ে গেছে, ওনার শিষ্যরা ক্ষমতায় চলে আসছে, এখন উনি এই সমস্ত জ্ঞানের কথা বলতেছেন যে আমার কথা শুনলে বিএনপি কই থাকবে? বিএনপি এখন যে অবস্থানে আছে, এর চেয়ে ভালো অবস্থানে বিএনপি থাকবে কিভাবে? বাংলাদেশে এই মুহূর্তে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির যে ভালো অবস্থানে কে আছে বলুন না, উনি বলুন। আর উনি বলতেছে যে ওনার কথা শুনে নাই বলে বিএনপির পতন শুরু হয়েছে। কেমনি ভাই? এইগুলি বলতে দেন, এগুলি বলে মানুষ বয়স হয়ে গেলে অনেক সময় তার ছিঁড়ে যায়, তখন এগুলি বলে। তো উনি রক্ত দিয়ে সব নির্বাচিত। 2009 সালে যারা আওয়ামী লীগ আসছিল, আওয়ামী লীগ রক্ত দিয়ে আসছিল, ওইভাবে ওনার এইভাবে বলা ঠিক না। রক্ত দিয়ে আমরা হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, এইটুকু ঠিক আছে, কিন্তু যে সরকার গঠন করা হয়েছে এই সরকার রক্ত দিয়ে গঠিত হয়েছে এটা মনে করি না। এই সরকারে যে সমস্ত মন্ত্রী, যে আদিলুর রহমান শুভ্র আছে একজন, ফরিদা আক্তার আছে একজন, ওনার বউ তো সরকারে আছে, ফরিদা আক্তার আছে একজন, তারপরে আপনার রিজওয়ানা হাসান আছে, তারপর নূরজাহান বেগম আসছেন। এদের এখানে সরকার আসার পিছনে কার রক্ত গেছে রে ভাই? বলেন, যারা রক্ত দিয়েছে তারা যদি জানতো যে নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা হবে,
তারা যদি জানতো যে ফরিদ আক্তার উপদেষ্টা হবে তাহলে তারা রক্ত দিত না, কেন আমরা রক্ত দেবো না, আমরা এদের কারণে রক্ত দেবো না। রক্ত দিয়ে সরকার আসছে, এগুলো সব ফানি কথাবার্তা। বললাম তো ওনার মাথায় আওলা আছে, আওলা হয়ে গেছে।